প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। সেটা হচ্ছে এলডিইউ। এলডিইউ কি এবং কি এলডিইউ কয় ধরনের এলডিইউ আছে এবং কি এলডিইউ কিভাবে কাজ করে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করার কোনো প্রয়োজন নাই। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকে ভালো কিছু শিখতে পারবেন। তো দর্শক, তার আগে আপনাদের মাঝে আরেকটি কথা বলে দিই। আমরা আমাদের যে সেন্টার আছে, সেন্টারের প্রতি 4 থেকে 6 মাসের মধ্যে 4 জন স্টুডেন্ট বাড়ে। তো সেই ক্ষেত্রে এখন 15 তারিখের থেকে আমাদের একটা বেচ চালু হতে যাচ্ছে। তো সেখানে আমরা 4 জন স্টুডেন্ট নেব, আর সেই ক্ষেত্রে 3 জন স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে। একজন স্টুডেন্ট প্রয়োজন। যারা আসার জন্য বা কাজ শেখার জন্য আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকের যে টপিকটা বা আজকের যে ক্লাসটা আপনারা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখলে আশা করি এলডিইউ ব্যাপারে আপনাদের ভালো একটা ধারণা আসবে এবং কি খুব ভালোভাবে এলডিইউ সম্বন্ধে এলডিইউ সমস্যাজনিত কোনো কাজ আসলে খুব সহজে কাজগুলো আপনারা শিখতে পারবেন। তো তার আগে যদি আপনাদেরকে আমি বলে দিই এলডিইউর যে ফর্মটা আছে, এলডিইউ ফুল ফর্ম কি সেটা যদি আপনাদের মাঝে একটু শেয়ার করি, বা এলডিইউ কি। এলডিইউ হচ্ছে ল ড্রপ আউট রেগুলেটর। এটি এক ধরনের ডিসি লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর। এটা মূলত যে ইলেকট্রিক ডিভাইসে ব্যবহার করা হয়, যেমন ধরুন আপনার যে কম্পিউটার বা ল্যাপটপের মাদারবোর্ড অথবা মোবাইলের মাদারবোর্ড এগুলোতে ব্যবহার করা হয়। তো সেইটা নিয়ে আপনাদের মাঝে আজকে বিস্তারিত আমরা আলোচনা করব, বা কিভাবে এটা কাজ করে সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখুন, ভিডিওটা শর্ট করার জন্য আমরা শুরুতে আমাদের যে মোবাইলের যে স্কিমেটিক আছে, স্কিমেটিকটা আমরা ওপেন করে নিছি। তো চলুন আমরা আগে জেনে নেই যে এলডিইউ কোথায় কোথায় কোম্পানি ইউজ করে থাকে মোবাইলের ক্ষেত্রে। এলডিইউ আপনি দেখবেন ক্যামেরা সেকশনে গেলে এলডিইউ ব্যবহার করে থাকে, দেখবেন ক্যামেরা সেকশনে এলডিইউ ব্যবহার করে। তারপর হচ্ছে আপনার টাচ সেকশনে, স্যামসাং এর অধিকাংশ ফোনে দেখবেন টাচ সেকশনে ভোল্টেজের জন্য এলডিইউ ব্যবহার করে থাকে। এবং কি যেই শাওমির কিছু বলতে অনেক ফোনে আছে যেগুলো দেখা গেছে র্যাম সেকশনে কিছু ভোল্টেজ প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে র্যাম সেকশনেও এই এলডিইউ গুলো ব্যবহার করে থাকে। তো চলুন আমরা এলডিইউ দেখতে কেমন হয় সেটা যদি আপনাদেরকে আগে দেখাই। দেখুন, এখানে একটা এলডিইউ ওপেন করে রাখছি আমি, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং ছোট্ট একটা ল্যাগ আইসির মতো দেখা যায়। ছোট্ট, এটা 4 পিনের একটা ল্যাগ আইসি বলা যায়। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলডিইউ। আমরা যদি আরেকটা বোর্ডে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন, এটাও একটা এলডিইউ, এটাও একটা এলডিইউ। হ্যাঁ, তো এখন আসুন যে এলডিইউটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা জানি, বা এলডিইউ কত প্রকার সেটা যদি আমরা একটু আগে আপনাদেরকে বলে দিই। দেখুন, এলডিইউ এটা হচ্ছে এক ধরনের এলডিইউ, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 4টা পিন। কিন্তু এখানে যদি আমি আরেকটা এলডিইউ দেখাই, এখানেও কিন্তু 4টা পিন। তো এই 4টা পিনের মধ্যে যেই প্রথম যে এলডিইউটা দেখলেন, হ্যাঁ, এটার 3টা, এটা হচ্ছে গ্রাউন্ড পিন। হ্যাঁ, এই পিনটা গ্রাউন্ড পিন, এবং কি মাঝখানে একটা পিনটা আছে যেটা মাদারবোর্ডের গ্রাউন্ডের সাথে জড়িত থাকে। তো এখানে এটার মধ্যে 2টা গ্রাউন্ড পিন হয়, একটা হচ্ছে এই পাশে এই কর্নারের পিন, আর একটা হচ্ছে মাঝখানের পিন। হ্যাঁ, আর 3টে হচ্ছে আমাদের, একটা হচ্ছে আউটপুট, একটা ইনপুট, একটা এনেবল সিগন্যাল। আর আমরা যদি অন্য যেই আরেকটা দেখতে, যেমন দেখা গেছে এখানে দেখুন যে 4 পিনের একটা এলডিও, যেটা হচ্ছে 4টে কার্যকরী, এটার মাঝখানে হচ্ছে গ্রাউন্ড পিন। আর এখানে ইনেবল সিগন্যাল আছে একটা, আর হচ্ছে আউটপুট সিগন্যাল আছে 2টা, আর হচ্ছে সোর্স ভোল্টেজ আছে একটা। তো এখানে এটা কিভাবে কাজ করে সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তাহলে আমরা জানলাম যে এলডিও দেখতে কেমন হয়, এবং কি এলডিও দু ধরনের, এবং কি দু ধরনের এলডিও আমরা দেখলাম। তো এই মুহূর্তে আমরা এলডিওর যেই আউটপুট সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমরা এটা কমপ্লিটলি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব যে একটা এলডিও কিভাবে, কোন লাইনটা খারাপ হলে কিভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারেন। তো তার জন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং কি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো দেখেন, এখানে আমরা যখন ক্যামেরা সেকশন ওপেন করলাম, ক্যামেরা সেকশন ওপেন করার পর এখানে একটা ক্যামেরা সেকশন আমি ওপেন করেছি, অথবা দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ, তো এখানে ক্যামেরা সেকশনে কিন্তু এলডিও গুলো ব্যবহার করা হয়, এটা কিন্তু আমি প্রথমেই বলছি। ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয় বা টাচ সেকশনে ব্যবহার করা হয়। আবার দেখা যাচ্ছে শাওমির অধিকাংশ ফোনে র্যামের ভোল্টেজের জন্য এই এলডিও গুলো ব্যবহার করা হয়। তো এখানে এই যে দেখেন একটা ক্যামেরা কানেক্টর, এটা হচ্ছে একটা সম্পূর্ণ ক্যামেরা কানেক্টর। তো এখানে কিছু ভোল্টেজের লাইন আছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন। এখানে এই দুইটা হচ্ছে ভোল্টেজের লাইন, একটা হচ্ছে 1.8, একটা হচ্ছে 2.8 থেকে 2.9। আর এখানে যদি উপরে যাই, এখানে দেখুন এখানে আছে 1.1 বা 1.05 থেকে 1.1, আর একটা হচ্ছে 1.8। আবার এখানে আছে 3.3 ভোল্ট, 3 ভোল্টেজের লাইন। তো এই ভোল্টেজগুলো মূলত কোত্থেকে আসে? অধিকাংশ ভোল্টেজ হচ্ছে এলডিও তৈরি করে। ক্যামেরা সেকশনের কিছু ভোল্টেজ
দেখবেন এলডিও তৈরি করে। চলুন এটা কিভাবে এই ভোল্টেজটা তৈরি করে আমরা যদি দেখি এখানে, বা এই লাইনটা কোথায় গেছে। হ্যাঁ, তো এখানে দেখুন আমরা শুরুতে 4টা পিন আগে দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই 4টা পিন আছে, এলডিওর 4টা পাও বলি আমরা, যেটা পাও বা পিন বলে থাকি, এই 4টা পিন। তো এখানে এই 4টা পিনের মধ্যে এটা গ্রাউন্ড, এই পিনটা হচ্ছে গ্রাউন্ড পিন, মাঝখানে একটা পিন থাকবে ওইটাও গ্রাউন্ড পিন। আর এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের সোর্স ভোল্টেজ। হ্যাঁ, মানে এই আইসিতে ইনপুট হয়েছে। আর এটা হচ্ছে ইনিবল সিগন্যাল, যেটা হচ্ছে 1.8 ভোল্টেজ আসে সিপিইউ থেকে, ইনিবল সিগন্যাল হিসাবে কাজ করে এটা। আবার অনেক সময় দেখা গেছে ইনিবল সিগন্যাল, আমি যদি এখন আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এই পিনটা, এটা আসছে এই আইসি থেকে। হ্যাঁ, আমরা যদি আরেকটু ক্লিয়ার হই, মানে সবসময় যে সিপিইউ থেকে ইনেবল সিগন্যালগুলো আসে এটা কিন্তু তেমন না, কিছু কিছু পাওয়ার চিপ থেকেও ইনেবল সিগন্যাল আসে। আমরা এই দাগে দাগে যদি সামনের দিকে যাই, দেখি এটা কোত্থেকে আসছে। আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি এটা হচ্ছে এই নিচেরটা আমরা যদি দেখি, এটা পাওয়ার আইসি থেকে আসছে। যে দেখুন, এই পাওয়ার আইসি থেকে ইনেবল সিগন্যাল ওইখানে 1.8 ভোল্টেজ পাঠাচ্ছে। তো আমরা এখন জানবো যে এই এলডিওটা কেন ইউজ করে, বা এলডিওটার মূলত কাজটা কি, সেটা যদি আপনাদেরকে বলি। এলডিওর কাজ হচ্ছে একটা ভোল্টেজ, প্রথমে তো আমি ফুল মিনিং বলে দিয়েছি, একটা ভোল্টেজ রেগুলেটর করে, মানে এটা ভোল্টেজ দেখা গেছে কম ভোল্টেজ, বেশি ভোল্টেজ থেকে নিয়ে কম ভোল্টেজ তৈরি করে। হ্যাঁ, তো এখানে যদি আমরা দেখি, এটাতে মূলত 3টা লাইন আছে। 3টা লাইনের মধ্যে এই 2.04 ভোল্টেজটা হচ্ছে সোর্স ভোল্টেজ, ঠিক আছে। 2.04 ভোল্টেজটা সোর্স ভোল্টেজ, আর আউটপুট হিসাবে কাজ করতেছে 1.8 ভোল্টেজ। হ্যাঁ, আর এনেবল সিগন্যাল হিসাবে কাজ করতেছে এটা তো 1.8 ভোল্টেজ থাকে, আর এখানে ইএন লেখা থাকে। হ্যাঁ, ইনেবল সিগন্যাল হিসাবে কাজ করে এটা। তো এখন আসুন, আমরা যেহেতু এখানে দেখছি এটা আউটপুট আর এটা হচ্ছে ইনপুট, এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা ইনপুট কিভাবে বুঝবো, যে এটা আউটপুট কিভাবে বুঝবো। হ্যাঁ, তো ইনপুট ভোল্টেজটা মূলত আসে একটা আইসি থেকে, আর আউটপুট ভোল্টেজটা যাবে আপনার কানেক্টরে। তো আমরা দেখি এই ভোল্টেজটা কোথায় গেছে। এখন যদি আমরা দেখি এই ভোল্টেজটা কোথায় গেছে, আমরা সামনের দিকে যাই, এই যে আপনারা এই দাগটাকে লক্ষ্য করুন, এই যে একটা দাগ দেওয়া আছে, এই দাগে দাগে আমরা যাব, দাগে দাগে যাওয়ার পর আমরা দেখব এই দাগটা কোথায় গেছে, তারপর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখুন 1.8, এখানে কানেক্টরের 4 নম্বর পিনে 1.8 ভোল্টেজ আসছে, তার মানে এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা এলডিইউ থেকে আউটপুট হয়ে আমাদের এই কানেক্টরে আসছে 4 নম্বর পিনে। এখন আমরা যদি আবারও ব্যাগে চলে যাই, ব্যাগে গিয়ে আমরা দেখব যে ইনপুট ভোল্টেজটা, এটা যে আমরা বলছি যে ইনপুট ভোল্টেজ, তো ইনপুট ভোল্টেজটা হচ্ছে বিরিজ ভোল্টেজ। আর বিরিজ মূলত শব্দটা ব্যবহার হয় কলকম সিপিইউ যেই ফোনগুলোতে ইউজ হয়, ওই ফোনগুলোর ক্ষেত্রে ভোল্টেজের নামের জায়গায় লেখা থাকবে বিরিজ ভোল্টেজ, আর মিডিয়াটেক হইলে লেখা থাকে বি সিস্টেম ভোল্টেজ। এখানে দেখতে পাচ্ছেন বিরিজ এত এত ভোল্টেজ লেখা আছে, বা মিডিয়াটেকের ক্ষেত্রে আপনারা বি সিস্টেম দেখতে পারেন, বা আবার কলকমের ক্ষেত্রে বিপিএইচ ভোল্টেজ দেখতে পারেন। হ্যাঁ, এখানে আপনার ইনপুট ভোল্টেজ হিসাবে বিপিএইচ, বিরিজ, বি সিস্টেম যে কোনো একটা থাকতে পারে। হ্যাঁ, তো এখানে আমরা যদি এই ইনপুট ভোল্টেজের মূল গুড়ায় যাই, যে এটা কোত্থেকে আসছে, ওই আমরা জানার জন্য, বোঝার জন্য যে কোনটা ইনপুট বা কোনটা আউটপুট। এই যে দেখুন, আমরা যখন এই দাগে দাগে যাচ্ছি নিচের দিকে, দেখুন এটা কোত্থেকে আসছে। এই যে দেখুন, এটা আসছে চার্জিং আইসি থেকে। হ্যাঁ, এই ভোল্টেজটা চার্জিং আইসি থেকে আউটপুট হইছে, এবং কি এই চার্জিং আইসি আউটপুট কাকে করছে, এই চার্জিং আইসি আউটপুট করছে এলডিইউ কে, আর এলডিইউ ইনপুট ভোল্টেজ হিসাবে এই ভোল্টেজটাকে নিছে, যেটা হচ্ছে 2.04 ভোল্টেজ। হ্যাঁ, 2.4 ভোল্ট বলা যায়, বা 04 ভোল্টেজ এই এলডিইউ গ্রহণ করছে। কার কাছ থেকে গ্রহণ করছে? এই এলডিইউ গ্রহণ করছে চার্জিং আইসির কাছ থেকে। হ্যাঁ, আর এটা হচ্ছে ইনিবল সিগন্যাল। হ্যাঁ, এটা আমি তো শুরুতে দেখাইছি, এই যে দেখুন ইনিবল সিগন্যাল, এখানে একটা সিগন্যাল আসে যখনই আমরা ক্যামেরাতে যাব, সিগন্যালটা কখন কাজ করে সেটাও বলবো। এই যে দেখুন, এই যে আমরা যদি এই দাগে দাগে যাই, এই নিচের দাগ একদম নিচেরটা, এই যে দেখুন এই পাওয়ার আইসি থেকে। হ্যাঁ, তো এই ভোল্টেজটা কখন কাজ করে, বা এই ইনেবল সিগন্যালটা কখন কাজ করে? হ্যাঁ, এটা যখন আমরা আমাদের ফোনের ক্যামেরাতে যাই। হ্যাঁ, ধরুন এই ক্যামেরাটা এখন ওপেন হইব, মানে আমরা এটা মেইন ক্যামেরা আমরা ওপেন করলাম একটা ছবি তোলার জন্য, তখন এই ইনেবল সিগন্যালটা এখানে সরাসরি 1.8 ভোল্টেজ সাপ্লাই দিবে। হ্যাঁ, সাপ্লাই দিয়ে এই যে এলডিইউটা আছে, এলডিইউ কে সংকেত দিবে। হ্যাঁ, যে ক্যামেরাতে ভোল্টেজ প্রয়োজন, তুমি ক্যামেরাতে ভোল্টেজ সাপ্লাই করো। তো এখানে এই 1.8 ভোল্টেজ সাপ্লাই শুরু হবে। তো
তো 1.8 ভোল্টেজ কোথায় থেকে সাপ্লাই হবে, তার তো একটা ভোল্টেজ প্রয়োজন। হ্যাঁ, সে ওই যে ব্রিজ 2.04 ভোল্টেজটাকে নিয়ে নিছে আগে থেকে কিন্তু এটা নেওয়া আছে, যখনই ফোনটা চালু তখনই কিন্তু এখানে 2.0 ভোল্ট চলে আসে ফোনটা চালু হওয়ার পর। আর যখন এখানে ভোল্টেজটা মজুদ থাকে বা এখানে স্টক থাকে সবসময়, আর যখন আমরা ক্যামেরাতে যাই তখনই ইনেবল সিগন্যালের ভোল্টেজটা এখানে আসে, তখন আউটপুট ভোল্টেজ দেওয়া শুরু করে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের একটা এলডিওর কাজ। আর আমরা এটাকে আপনাদেরকে স্কিমেটিকের মাধ্যমে দেখাবো যে স্কিমেটিকে এটা কিভাবে আপনারা বাইর করবেন, আর এই কোন লাইনে শর্ট থাকলে কিভাবে ফাইন্ড আউট করবেন সেটাও একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা যেটা হচ্ছে আরেকটা এলডিওর কথা বলেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 পিনের। অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো নাই, আপনার গ্রাউন্ড পিন নাই, তবে এটা কিভাবে কাজ করে। আর আমরা জানি গ্রাউন্ড ছাড়া কিন্তু এই লাইনগুলো কাজ করবে না। প্রত্যেকটা ভোল্টেজের সেকশনে নেগেটিভ পজিটিভ দুইটাই প্রয়োজন। তো এখানে কিন্তু গ্রাউন্ড আছে, এটা হচ্ছে মাঝখানে গ্রাউন্ড। হ্যাঁ, এখানে এই এলডিওর মাঝখানে গ্রাউন্ড, একটা ইনেবল সিগন্যাল এই যে লেখা আছে ইএন মানে ইনেবল সিগন্যাল। হ্যাঁ, আর এখানে একটা ইনেবল সিগন্যাল, আর একটা আছে সোর্স ভোল্টেজ, একটা আছে সোর্স ভোল্টেজ আর দুইটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, এই দুইটা আউটপুট ভোল্টেজ হিসাবে কাজ করে, আর এটা সোর্স ভোল্টেজ হিসাবে কাজ করতেছে। এখানে 3 ভোল্ট আছে, দেখেন 3 ভোল্ট। আর আউটপুটগুলো যদি একটু দেখেন 1.05 আর হচ্ছে 1.3 ভোল্ট। হ্যাঁ, তো এখানে 3 ভোল্ট হচ্ছে সর্বোচ্চ। তো সর্বোচ্চ ভোল্টেজ যেটা থাকে এলডিওর মধ্যে মূলত ওইটাই ইনপুট ভোল্টেজ থাকে। আর এখানে এই দুইটা আউটপুট হচ্ছে, একই এলডিও থেকে দুইটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। আর সোর্স ভোল্টেজ হিসাবে সোর্স ভোল্টেজ হিসাবে 3 ভোল্টেজ নিচ্ছে এই এলডিও। আর ইনেবল সিগন্যাল পাওয়ার পর তারপরে এই এলডিও থেকে দুইটা আউটপুট ভোল্টেজ তৈরি হয়। তো এই হচ্ছে আমাদের এলডিও মূলত কাজ করে, এইভাবে কাজ করে। আর আমরা যদি স্কিমেটিকে আপনাদেরকে দেখাই কিভাবে বাইর করবেন, ধরেন এইটা হচ্ছে আমাদের এলডিও। তাহলে এলডিও আছে কার পাশে, এই পাশে একটা সেন্সরের পাশে, যেটা হচ্ছে রিমোট সেন্সরের নিচে। তো আমরা যদি এই রিমোট সেন্সরের নিচে আমরা খুঁজি, সেটা হচ্ছে এই লেআউট থেকে খুঁজতে হবে আমাদের, এই যে এটা। তো এটাকে আমরা কপি করলাম, এটাকে ডাবল ক্লিক করলে কপি হয়ে যাবে, এই যে কপি করার পর আমরা স্কিমেটিকে আসবো, আসার পর এখানে আমরা পেস্ট করে দিব লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে পেস্ট করার পর আমরা সার্চে ক্লিক করব। করার পর দেখুন চলে আসছে, আমরা এই সাইডে ক্লিক করলাম, জুম দিলাম, জুম দেওয়ার পর আবারও সাইডে ক্লিক করলাম। তো দেখুন এখানে কিন্তু অলরেডি এলডিওটা চলে আসছে। এই যে দেখুন এখানে কিন্তু লিখে দিচ্ছে সুন্দরভাবে 4 মানে হচ্ছে 4 নাম্বার পিন, ইন মানে হচ্ছে ভোল্টেজ ইন। এখানে দেখুন এখানে লেখা আছে এই যে ব্রিজ 2.04 ভোল্টেজ, যেটা হচ্ছে ভোল্টেজ ইন হয়েছে। আর আমরা যে প্রথমে দেখাইছিলাম এই যে দেখুন এখানে 2.04 ভোল্টেজ ইন হয়েছে, যেটাকে আমরা সোর্স ভোল্টেজ আপনাদের মাঝে বলেছিলাম। আর তারপরে যদি আমরা যাই, তারপর হচ্ছে এখানে বলছে ইএন মানে ইনেবল সিগন্যাল। হ্যাঁ, এটা হচ্ছে ইনেবল সিগন্যাল এভিডিডি 1.8। হ্যাঁ, ইনেবল সিগন্যাল। আমরা যদি নিচে যাই এভিডিডি, এই যে এটাতে লেখা আছে দেখুন, এই যে এভিডিডি 1.8 ইনেবল সিগন্যাল, এই যে এটাতে আসছে। এখন আমরা যদি আউটপুটে যাই, আউটপুট এই যে দেখুন আউটপুট হচ্ছে আমাদের এই যে এভিডিডি 1.8 ভোল্ট। হ্যাঁ, আমরা যদি আবারও ওইখানে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই এই যে এভিডিডি 1.8 ভোল্ট, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। তাহলে আপনারা স্কিমেটিক দিয়েও বুঝতে পারলেন যে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ কিভাবে আপনারা বাইর করবেন। আর এখানে এই যে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার পিন থেকে আউট হয়েছে, 4 নাম্বার পিনে ভোল্টেজ ইন হয়েছে, 3 নাম্বার পিনে ইনেবল সিগন্যাল আসছে, 2 আর 5 দুইটা হচ্ছে গ্রাউন্ড। হ্যাঁ, 2 আর 5 হচ্ছে গ্রাউন্ড পিন। তো 2 নাম্বার পিন কোনটা? 2 নাম্বার পিন হতে পারে এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 5 নাম্বার। এই সাইডেরটা 2 নাম্বার আর এটা 5 নাম্বার। তো এইভাবে মূলত আমরা কিন্তু এই যে সেকশনের লাইনগুলো বাইর করে থাকি, বা এই এলডিওর যে মূলত কাজটা, হ্যাঁ, এটা এইভাবে কাজ করে থাকে। হয়তোবা আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এলডিওটা কিভাবে কাজ করে, বা এলডিও মূলত কোন কোন জায়গায় ব্যবহার হয় সেটাই বলে দিছি। আচ্ছা যাক, ধরুন আপনার এখানে ভোল্টেজ নাই, যেই ভোল্টেজটা আমরা এখান থেকে 1.8 ভোল্ট, এটা ধরুন এখানে আপনার ভোল্টেজটা নাই। তো এখন এই ভোল্টেজ ছাড়া কিন্তু ক্যামেরাটা কাজ করবে না। তো সেই ক্ষেত্রে এই ভোল্টেজটা কিভাবে আপনি মানে জানবেন যে এই ভোল্টেজটা কোথায় আছে, বা এই ভোল্টেজটা মিসিং হয়েছে কিনা। এখন ধরুন আপনি এখানে মাল্টিমিটার দিয়ে ডায়োড মোডে চেক দিলেন, চেক দিয়ে কোনো ভ্যালু পাইলেন না, কোনো ভ্যালু পান নাই ওয়েল, তাহলে আপনি বুঝতে হবে আপনার লাইনটা মিসিং হয়ে আছে। তো আপনি যদি এই লাইনে যান, দেখেন এটা কোথায় কোথায় কানেক্ট আছে। আমরা যদি এই লাইনে আসি, দেখুন
এটা সরাসরি এভাবে আসছে। আপনি আমার মাউসটাকে আপনারা ফলো করবেন, করলে বুঝতে পারবেন। এই যে আমি দাগে দাগে যাচ্ছি, এই যে লাল দাগটা, আমরা উপরের দিকে যাই, আবার উপরের দিকে যাইতে হবে আমাদের। এই যে আসুন, আসার পরে আমরা দেখব যে আর কোথায় কানেক্ট হয়েছে। সামনের দিকে যাই, যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্টরে কানেক্ট হয়েছে। হ্যাঁ, তো এই যে রেজিস্টরটাতে কানেক্ট হয়েছে বা এই যে কয়েলটাতে কানেক্ট হয়েছে, আমরা যদি বিটম্যাপ ক্লিক করি, বিটম্যাপে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে এটা অন্য কোথাও কানেক্ট হয়েছে কিনা এই লাইনটা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি বিটম্যাপটা ওপেন হচ্ছে, আমরা একটু সময় অপেক্ষা করতে হবে আমাদের। হ্যাঁ, বিটম্যাপটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে কত নম্বর পিন সেটা আমরা আগে দেখব, যে কত নম্বর পিন থেকে আমাদের লাইনটা মিসিং হয়েছে ক্যামেরার। তো ক্যামেরার এই পাশ থেকে গণতে গেলে 2 নম্বর, আর এটা স্কিমেটিক অনুযায়ী যদি গণি 4 নম্বর, কারণ স্কিমেটিক কাউন্ট করছে এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এইভাবে। তো আমরা এদিক থেকে গই না, যে 2 নম্বর পিন, 1 নম্বর, সরি 2 নম্বর পিন স্কিমেটিকের 4 নম্বর। তো আমরা যদি এখন বিটম্যাপে যাই, বিটম্যাপে গিয়ে আমরা ক্যামেরা কানেক্টরটাকে বাইর করতে হবে। এটা এই যে ক্যামেরা কানেক্টর, এই যে 2 নম্বর, এটাতে ক্লিক করলাম, করার পর দেখুন এখানে কিন্তু দেখাইছে যে এটা কোথায় কোথায় কানেক্ট হয়েছে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমরা কি এখান থেকে এই দাগে দাগে যে লাইনটা গেছে এইভাবে গেলে কি আমাদের জন্য ভালো হবে, নাকি বিটম্যাপ থেকে গেলে ভালো হবে? আপনারা বিটম্যাপ থেকে যাইবেন, যে কোনো লাইন বিটম্যাপ থেকে ট্র্যাক করবেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য সহজ হবে, এটা কোথায় কোথায় কানেক্ট আছে সেটা দেখাই দিবে। তো তখন এখানে আপনি যদি ওয়েল পান, তখন আপনি দেখতে পারেন এখানে 2টা ক্যাপাসিটার আছে, এই 2টা ক্যাপাসিটারে ভ্যালু আছে কিনা। যদি থাকে তাহলে এখান থেকে জাম্পার করে দেন এই পিন পর্যন্ত, তাহলে আপনার কাজ ওকে হয়ে যাবে। যদি না থাকে তাহলে এই আপনার যেই বিটম্যাপের যে ট্যাগ আছে, ট্যাগের সামনে যাবেন, সামনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারের এই প্রান্তে ভ্যালু আছে কিনা আপনাকে দেখতে হবে। এটা আমরা যদি দেখাই আপনাদেরকে এখন, রেজিস্টারটা হচ্ছে এইটা, এই যে এই রেজিস্টারটা, এটা এটার এই প্রান্তে যদি ভ্যালু থাকে, আপনাকে যেটা করতে হবে এই রেজিস্টারটাকে জাম্পার করে দিতে পারবেন আপনি। রেজিস্টারটাকে জাম্পার করে দেন, তাহলে সরাসরি ওই কানেক্টরে আপনার ভ্যালু চলে যাবে, আর ভ্যালু চলে গেল মানে আপনার ভোল্টেজ চলে গেল। তা আমরা যদি আপনাদেরকে আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, যদি এখন আমরা ধরেন আমরা তো ওয়েল পাইলাম, ভ্যালু পাইলাম না, এটা একটা বিষয়। যদি ভ্যালু না পাই তাহলে কিভাবে ওইখানে ভ্যালুটা নিতে হবে, মানে লাইন মিসিং, ট্যাগ মিসিং। এখন ধরুন এই 2 নম্বর লাইন বা স্কিমেটিকের 4 নম্বর লাইন, যেটা হচ্ছে 1.8 ভোল্টেজের লাইন, এই লাইনটা শর্ট, ফুল শর্ট দেখাচ্ছে। এখন আপনি এটাকে কিভাবে ফাইন্ড আউট করবেন? তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে বিটম্যাপে ক্লিক করলেন, বিটম্যাপে ক্লিক করার পর আপনার যেই 4 নম্বর পিন স্কিমেটিকের, এখানে 4 নম্বর পিনে যখন আপনি ক্লিক করবেন, এটা হচ্ছে এই যে 4 নম্বর পিন, ক্লিক করার পর এখন দেখেন প্যারালালে কারা কানেকশন আছে। তো এখানে দেখেন 2টা রেজিস্টার প্যারালালে কানেকশন আছে। তারপর আমরা যদি সামনে যাই, সামনে যাওয়ার পর আমরা এখানে এই লাইনে আর প্যারালালে কানেকশন আছে কিনা দেখব। এখন এই প্রান্তে ক্লিক করলাম, এই প্রান্তে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা ক্যাপাসিটর কানেকশন আছে, এবং কি এই এলডিওটাও প্যারালালে কানেকশন আছে। এখন এলডিওটাও খারাপ হইতে পারে, আর এলডিও খারাপ হওয়ার কারণেও এই লাইন ফুল শর্ট হইতে পারে। বা যেই 3টা ক্যাপাসিটর দেখলেন, 3টা ক্যাপাসিটর প্যারালালে আছে, তাদের মধ্যে কেউ খারাপ হইতে পারে, খারাপ হইলে এই লাইনটা ফুল শর্ট দেখাবে। এখন আমাদের যেটা করতে হবে, আপনি যেটা করতে পারেন, এখানে এই লাইনটা যেই যেই জায়গায় আছে ওই জায়গাগুলো রজনের ধোঁয়া দিলেন, মানে আমরা যেটা রজন থেরাপি বলে থাকি, এই রজনের ধোঁয়া এখানে দিলেন। প্লাস এখানে এটাতে ক্লিক করার পর আর যেই 2টা ক্যাপাসিটার আছে, যেটা হচ্ছে গ্রাউন্ডের সাথে জড়িত, মানে প্যারালালে, এখানেও আপনারা ধোঁয়া দিলেন। ধোঁয়া দেওয়ার পর এখন আপনার যেটা করতে হবে, আপনি এখানে ভোল্টেজ ইনজেক্ট করতে হবে। এখন কত ভোল্টেজ ইনজেক্ট করবেন? তো যেহেতু এটা একটা 1.8 ভোল্টেজের লাইন, সেই ক্ষেত্রে আপনার এখানে সর্বোচ্চ 1.8 ভোল্ট অথবা 2 ভোল্ট ভোল্টেজ ইনজেক্ট করতে পারেন। তো আপনি 2 ভোল্টেজ ইনজেক্ট করেন, এখানে ইনজেক্ট করেন 2 ভোল্টেজ। এখন যেই কম্পোনেন্টটা মেল্ড হবে, আপনি ওই কম্পোনেন্টটাকে রিমুভ করে দিবেন, ইনশাল্লাহ আপনার যে লাইনটা শর্ট ছিল ওই লাইনটা শর্ট ভেঙে যাবে। আর যদি এলডিও মেল্ড হয়, মানে এলডিও গরম হিটিং হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে এলডিও চেঞ্জ করতে হবে। আর যদি কোনো ক্যাপাসিটার প্যারালালের থেকে মেল্ড হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে ওই ক্যাপাসিটার রিমুভ করে দিলে হবে, অথবা পরিবর্তন করে দিতে পারেন। ঠিক আছে, কারণ পরিবর্তন করে দিলে বেটার, কারণ পরিবর্তন করবেন আপনার ওই ক্যাপাসিটার ন্যানোফ্যারাড না মাইক্রোফ্যারাড বা পিকোফ্যারাড দেখে আপনার ওই ক্যাপাসিটারটাকে পরিবর্তন করবেন। যদি সেই ক্ষেত্রে বুঝে না থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে, ওইগুলো আপনারা দেখতে পারেন, ওইগুলো দেখলে আপনাদের আরও ধারণা চলে আসবে, বা
আপনাদের জন্য এই কাজটা সহজ হয়ে যাবে। আমরা ক্যাপাসিটর নিয়েও ভিডিও আছে যে ন্যানো কিভাবে ক্যাপাসিটর পরিমাপ করবেন বা ক্যাপাসিটরটা কিভাবে কাজ করে, এই ধরনের ভিডিও আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, আমরা ভিডিওটাকে আজকে আর লং করতে চাচ্ছি না, এমনিতে অনেক লং হয়ে গেছে। আর তাছাড়া আপনাদের মাঝে ভিডিও কম দেওয়া হচ্ছে, তারপরেও অনেক প্যারাশনের মধ্যে থাকি, চেষ্টা করব সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার জন্য। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমি আবারও বলবো একটি লাইক দিয়ে দিবেন। আর যারা কাজ শিখার আগ্রহী, আমি আবারও বলছি, অবশ্যই আমাদের সাথে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। 15 তারিখে একটা বেচ শুরু হবে, ওইখানে জয়েন হইতে পারেন। আমাদের এখানে আসলে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ কমপ্লিট কাজটা শিখে এখান থেকে আপনি যাইতে পারবেন। অনেকে যেটা করেন, যেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি, অনেকে যেটা করেন যে কম টাকায় সার্ভিসিং শেখার জন্য ঘুরেন বা খুঁজতে থাকেন কম টাকায় কোথায় সার্ভিসিং শেখা যায়। এখন বিষয় হচ্ছে, আপনি কম টাকায় সার্ভিসিং শিখতে পারবেন, সেই ক্ষেত্রে সার্ভিসিং আর শেখা হবে না, সময় অপচয় হবে। আর আমার কথা যদিও বা আপনাদের বিশ্বাস না হয়, সেই ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় ভিজিট করে দেখতে পারেন বা যে কোনো জায়গায় কাজ শিখে আপনি দেখতে পারেন আসলে আমার কথার সাথে কাজের মিল আসছে কিনা, বা কথাবার্তার মিল আছে কিনা, সেটা আপনি বুঝতে পারবেন। আমরা মূলত আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আপনারা টোটালি এ টু জেড, বেসিক টু অ্যাডভান্স সব কাজ শিখতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করেন, ভাই আপনারা কি কি কাজ শিখেন? যেমন আমরা এমএমসি প্রোগ্রামিং থেকে শুরু করে এমএমসি প্রোগ্রামিং, হেলথ রিপেয়ার, তারপর হচ্ছে আপনার দেখা গেছে সিপিইউ রিবুলিং, এমএমসি রিবুলিং, ফল্ট ফাইন্ডিং, মোট কথা হচ্ছে অ্যান্ড্রয়েড জগতে সম্পূর্ণ কাজ আমাদের এখানে শেখানো হয়। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সঠিক গাইডলাইনগুলো নিতে পারেন। আমাদের কাছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং কি সুন্দরভাবে কাজ শেখার ব্যবস্থা আছে। আমরা দেখা গেছে অন্য জনরার মতো বা অন্য সেন্টারের মতো আমরা 20 জন, 30 জন, 40 জন লোক নিয়ে কাজ শিখাই না। যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি এখানে প্রত্যেক 4 থেকে 6 মাস পর পর 4 জন স্টুডেন্ট নেই। আর 4 জন স্টুডেন্ট নেই এই কারণে যেন তারা ভালোভাবে শিখতে পারে। আপনাদের কারো যদি শিখার আগ্রহ থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।